সবাইকে আমার চ্যানেলে গুড ইভিনিং। আজকে আরো একটা নতুন ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে সিআরই সেটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখানে যে এমএলটি যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, আজকে আমরা দেখে নেবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। বিশাল বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে, প্রায় মোটামুটি 170 পেজের। আমি চেষ্টা করেছি যে 17টা-18টা স্লাইডের মধ্যে আমরা এটাকে আজকে বুঝে নেব। তো এই সিআরই এক্সামে শুধুমাত্র যে ল্যাব নয়, ল্যাব ছাড়া অন্যান্য যে প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ ক্যাটাগরিগুলি রয়েছে অর্থাৎ ওটি, ফিজিওথেরাপি, সিএসএসডি, রেডিওলজি, এছাড়া আরো কিছু মিনিস্ট্রিয়াল পোস্ট রয়েছে, নার্সিং ক্যাডারের কিছু পোস্ট রয়েছে, সেগুলো বেরিয়েছে। তো আজকে আমরা শুধুমাত্র আমাদের যে ক্যাডার অর্থাৎ এমটি ল্যাব ক্যাডার, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস ক্যাডার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেবো যে ইম্পর্টেন্ট ডেট। দেখো এখানে ক্লোজিং ডেট খুব ভালো করে দেখতে হবে। ক্লোজিং ডেট, লাস্ট ডেট বলেছে 31 জানুয়ারি, খুব কম সময় রয়েছে। অর্থাৎ আমাদের এই মাসটা, আজকে ভ্যাকেন্সি বেরিয়েছে, আজকে এটা পাবলিকেশন হয়েছে 31 তারিখ 2025 জানুয়ারি মাসের আপ টু 5 PM। এটা কিন্তু আমরা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এটা ওপেন থাকবে। সেকেন্ডলি যেটা বলেছে সেটা হচ্ছে ডেট অফ আপলোডিং অফ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস। অর্থাৎ এটা স্টার্ট হবে 7/1/2025 থেকে 31/1/2025 পর্যন্ত, অর্থাৎ এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর্ম টু অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, এই ডেটটা হচ্ছে 11 ফেব্রুয়ারি 2025। ডেট অফ কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ অ্যালাউড, এটা হচ্ছে 12 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে আমাদের যদি কোনো কারেকশন দরকার পড়ে, অনেক সময় কি হয় আমরা ভুল অ্যাপ্লিকেশনে কিছু মিস ইনফরমেশন দিয়ে দিই, তো সেইগুলো কারেকশন করার জন্য আমাদের 14 থেকে 12 তারিখ এই দুটো দিন দিয়েছে। 12, 13, 14 মানে 3 দিন দেওয়া হয়েছে এখানে। ডেট অফ ইস্যু অফ অ্যাডমিট কার্ড অ্যাজ পার স্কিম অফ এক্সামিনেশন। ডেট অফ স্কিল টেস্ট, যদি স্কিল টেস্ট থেকে থাকে, কোনো কোনো এক্সামে কি হয় স্কিল টেস্ট থাকে, তাহলে সেখানেও সেটা নোটিফাই পরে করে দেওয়া হয় বলেছে। এবং এক্সাম, মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম 26 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025, এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু এক্সাম হবে। অর্থাৎ খুব কম সময় রয়েছে, মানে 2 মাসেরও খুব কম সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমাদের প্রিপারেশন নিতে হবে। এবং এটাখানে দেওয়া রয়েছে কিভাবে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে www.aimsexam.ac.in, এই সাইটে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আমরা এই পিপিটিতে আলোচনা করব যে ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট অফ এমটি ল্যাব এবং স্টাডি স্ট্র্যাটেজি নিয়ে, অর্থাৎ এই কম সময়ের মধ্যে আমরা কিভাবে খুব সহজেই প্রিপারেশন নেব। এবার কোন কোন ইনস্টিটিউটগুলো বের করেছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রচুর এমস বের করেছে, প্রচুর ইএসআই বের করেছে। এখানে উল্লেখযোগ্য যে ভ্যাকেন্সিগুলো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এমস এর ভ্যাকেন্সি এবং ইএসআই এর ভ্যাকেন্সি। ইএসআই তে খুব উল্লেখযোগ্যভাবে প্রচুর ভ্যাকেন্সি এবার বের করেছে, কারণ ইএসআই তে আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই আগের রিক্রুটমেন্টটা অনেকেই ডিসকোয়ালিফাই করেছিল, অনেকেই কোয়ালিফাই করতে পারেনি, ফলে হিউজ ভ্যাকেন্সি কিন্তু ইএসআই তে তৈরি হয়েছে। তাহলে কোথায় কোথায় দেখো এতগুলো এমস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টোটাল 20টা এমস, এই জায়গায় কিন্তু টোটাল ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এবং এছাড়া যে সমস্ত ইএসআই গুলি রয়েছে অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, সেখানেও ভ্যাকেন্সি বেরিয়েছে এবং আরো কিছু কিছু ইনস্টিটিউটে বেরিয়েছে। তাদের উল্লেখযোগ্য হচ্ছে এমস এবং ইএসআইসি। এবং যেহেতু এটা একটা কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ফলে আমাদের কিন্তু একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, পয়েন্ট নাম্বার 12, চয়েস অ্যান্ড প্রেফারেন্স, অর্ডার অফ চয়েস। অর্থাৎ এখানে as per the recruitment there is a common examination for the recruitment in the various participating organization. Choice will be invited, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা।
চয়েস উইল বি ইনভাইটেড অ্যাট ল্যাটার স্টেজ ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেট। অর্থাৎ তুমি যদি এক্সামে কোয়ালিফাই করো, এখানে কোয়ালিফাই মার্কস নিয়ে আমি পরে ডিসকাস করছি, যদি তুমি এখানে কোয়ালিফাই করো তখন তোমাদের চয়েস করতে বলা হয় যে কোন কোন ইনস্টিটিউট তোমরা চয়েস করতে পারো। Any candidate who fails to exercise choice and preference in the given duration will not be considered for selection for any stage after closing date of exercise of choice। অর্থাৎ কেউ কোয়ালিফাই করলো এক্সামে, কেউ কোয়ালিফাই করলো, কোয়ালিফাই করার পর তাদের বলতে হবে যে চয়েসের অপশন দেওয়া হবে। বিভিন্ন প্রচুর ইনস্টিটিউটের ভ্যাকেন্সি বেরিয়েছে, সুতরাং সেই অনুযায়ী তাদের চয়েস করতে বলা হবে। যদি কেউ স্টিপুলেটেড টাইমের মধ্যে চয়েস না করে, তাহলে সে যদি ফার্স্টও হয় বা যদি কেউ একদম মানে 100তে যদি 100ও পায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যেহেতু সে চয়েস করেনি তার কিন্তু ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল হয়ে যাবে। ইন এ কেস, সেকেন্ড পয়েন্ট, এটা আমি হাইলাইট করে দিচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। In a case, a candidate fills choice to only few organizations despite being eligible to fill choices in other organization will not be considered for selection of the choice organization post for which no choice preference is filled at any stage of recruitment process। মানে এটা হচ্ছে তোমাকে চুজ করতে বলা হলো, ধরো তোমাকে বলা হলো যে ইএসআইসি কলকাতা, ইএসআইসি বিহার, ইএসআইসি মধ্যপ্রদেশ, ইএসআইসি উত্তরপ্রদেশ এবং এইমস কল্যাণী। তোমাকে এইগুলো বলা হলো চুজ করতে। তুমি কি করলে, তুমি দেখলে যে এইমস হচ্ছে, কল্যাণী হচ্ছে আমার বাড়ির সব থেকে কাছে, তুমি এটাকে চুজ করলে, তুমি এটাকে চুজ করলে, তুমি এটাকে চুজ করলে, তুমি বাকি দুটো চুজ করলে না। এবার দেখা গেল যে চয়েস অপশন দেওয়ার পরে যখন ফাইনাল ক্যালকুলেশন হলো, যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোলো, তখন তোমার নাম নেই। কেন নেই? কারণ তোমাকে যে দুটো অপশন সিলেক্ট করতে দিয়েছিল আরো এক্সট্রা, অর্থাৎ মধ্যপ্রদেশ এবং ইউপি, সেটা তুমি চয়েস করোনি। তাহলে কি হলো, যদি তোমার লাক থাকে তাহলে তোমার লাকে যদি লাগে তাহলে সিলেক্টেড হয়ে যাবে, কিন্তু যদি ধরো তোমার এইখানে সিলেকশন হলো কোনো কারণে, তাহলে কিন্তু তুমি এইখানে এই জায়গাতে কোনোভাবেই কিন্তু এলিজিবল হবে না। তাহলে যে অপশনগুলো তোমাকে দেওয়া হবে আফটার কোয়ালিফাইং দ্য এক্সামিনেশন, তখন তোমাকে প্রত্যেকটা অপশনই চুজ করতে হবে, সেটাই এখানে বলেছে। Therefore, all candidates who are supposed to fill choices when invited must exercise cautiously as it may lead to denial or appointment without any further notice। অর্থাৎ যখন তোমরা আমাদের চুজ করবে, যখন তোমরা সিট চুজ করবে বা অর্গানাইজেশন চুজ করবে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। নাও কাম টু দা অ্যাপ্লিকেশন ফিজ। এটা আগের বারও সেম ফিজ ছিল। যারা জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট তাদের ফিস হচ্ছে 3000 রুপিস, যারা এসসি এসটি তাদের জন্য 2400 ক্যান্ডিডেট, এবং যদি পার্সন উইথ ডিসেবিলিটিস হয় তাহলে তারা এক্সেমটেড, তাদের কোনো ফিস লাগবে না। তাহলে 3000, 2400 এবং এক্সেমটেড। এক্সামিনেশন সেন্টার চোখ কান বুঝে কলকাতাতেই পড়বে। যদি মনে হয় যে যেগুলো মেট্রোপলিটন সিটি বা যেগুলো কলকাতা, চোখ কান বুঝে তোমরা কলকাতা অপশন 100% থাকবে এবং কলকাতায় তোমরা চুজ করবে অ্যাজ পার ইউর কনভিনিয়েন্স। এবার এক্সামিনেশন প্যাটার্নে এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে। টোটাল কোশ্চেন হচ্ছে 100 মার্কসের কোশ্চেন, টোটাল 100টা এমসিকিউ থাকবে, সরি নট 100 মার্কস, 100টা কোশ্চেন থাকবে, এবং সেখানে টোটাল কোশ্চেন 100 এমসিকিউ, এবং ইচ কোশ্চেন ক্যারি 4 মার্কস, মানে টোটাল মার্কস হচ্ছে 400 মার্কস, এবং এই 100টা কোশ্চেনের জন্য 90 মিনিট দেওয়া হবে। তাহলে 100টা কোশ্চেনের মধ্যে সাবজেক্টিভ যে কোশ্চেন, 100টা কোশ্চেনের মধ্যে সাবজেক্টের কোশ্চেন থাকবে 75, আর বাকি যে 25 এটা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, মানে ম্যাথ,
জিআই, জিকে এটসেট্রা। এখানে থাকবে 25 মার্কস। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলে রাখি, সিলেবাস পরে দিয়ে দেওয়া হয় কি কি সিলেবাসে থাকবে, তো সেটা সুতরাং তোমাদের পরে সেটাকে ডিসকাস করতে হবে সিলেবাস নিয়ে। এবার কি বলেছে যে কোশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 5 সেকশনস ইচ অফ 18 মিনিট ডিউরেশন, অর্থাৎ তোমাদের যে কোশ্চেন সেটাকে 5টা ভাগে ভাগ করা হবে, প্রত্যেকটা ভাগে থাকবে 18 মিনিট করে, এবং ইচ সেকশন উইল কন্টেন 20 কোশ্চেন্স। অর্থাৎ সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, সেকশন 5 এবং সেকশন 6, টোটাল 5টি সেকশন থাকবে, এবং প্রত্যেকটি সেকশনে 18 কোশ্চেন থাকবে। 18 কোশ্চেন না, 20 কোশ্চেন থাকবে, এবং 20 কোশ্চেন্সের জন্য 18 মিনিট করে দেওয়া হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, এটাও কিন্তু একটু চাপের ব্যাপার, প্রিপারেশনটা সেই লেভেলে গিয়ে নিতে হবে। কি কি সেকশনে কি কি কোশ্চেন থাকবে, কিরকম থাকবে, সেরকম কিছু ডিসক্লোজ কিছু করছে না। অর্থাৎ 5টা সেকশন থাকবে, 5টা সেকশনে টোটাল 20টা করে কোশ্চেন থাকবে, মানে ইচ সেকশন উইল হ্যাভ 20 কোশ্চেন্স, and each section, in case of in section, you will be given 18 minutes। এবং প্রত্যেকটি সেকশন, তাহলে কি বলছে আবার সেকেন্ড যে পয়েন্টটা, ফার্স্ট যে পয়েন্ট বলছে each section will appear one by one, মানে এমন নয় যে সেকশন 1 প্রথমে অ্যাপিয়ার করলো, তারপর সেকশন 2 অ্যাপিয়ার করলো, তারপর সেকশন 3 অ্যাপিয়ার করলো, তারপর সেকশন 4 অ্যাপিয়ার করলো, তারপর সেকশন 5 অ্যাপিয়ার করলো। এরকম ভাবে একটার পর একটা 1 by 1 এটা অ্যাপিয়ার করবে। Access to visible active part of the view answer will be visible after lapse of set duration and next section। মানে তুমি সেকশন 1 এর জন্য তোমাকে 18 মিনিট বরাদ্দ করা হলো, ধরো তুমি 18 মিনিটের মধ্যে তুমি ধরো সব কোশ্চেন অ্যান্সার করতে পারলে না, সেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেটা তুমি সেকশন 2 তে চলে আসবে, আবার তুমি সেকশন 1 এ কিন্তু ফিরে যেতে পারবে না। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, প্রত্যেকটি সেকশনে তোমাকে 20টি করে কোশ্চেন দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটি সেকশনে মানে 1 থেকে 5টি সেকশনে তোমাকে 20টি করে কোশ্চেনের সেট প্রোভাইড করা হচ্ছে, এবং প্রত্যেকটি সেকশনের জন্য 18 মিনিটস করে দেওয়া হচ্ছে। তাহলে সেকশন 1 প্রথমে অ্যাপিয়ার করলো, এবং তার যে ভ্যালিডিটি বা লংজিভিটি সেটা 18 মিনিট, অটোমেটিক 18 মিনিট হয়ে গেলে সেকশন 2 তে তুমি চলে যাবে। এবার তোমার মনে হলো যে সেকশন 1 এর ওই কোশ্চেনটা আমি ভুল করেছিলাম, তাহলে তুমি আর সেকশন 1 এ কিন্তু কখনোই ফিরে যেতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। You will be allowed only to attempt question in the currently active section, which will remain enabled for set time, and it will never come back again for any action after move to the next section। যেটা আমি তোমাদের বললাম, you will not be allowed to view or answer any question section rather than currently active visible part। মানে যেটা আমি বললাম, একটা সেকশন যদি তোমরা কমপ্লিট করতে না পারো, তাহলে সেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট অন্য সেকশনে চলে যাবে। সেকশন 1 যদি তুমি 18 মিনিটের মধ্যে শেষ করতে না পারো, ইউ উইল মুভ অন সেকশন 2। যদি সেকশন 2 18 মিনিট কমপ্লিট হয়ে গেল, তুমি আবার সেকশন 3 তে ফিরে যাবে। এইভাবে করতে করতে জিনিসগুলো এগোবে, কখনোই তুমি আগের সেকশনে কোনোভাবে যেতে পারবে না। মিডিয়াম অফ এক্সামিনেশন, দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে, একটা হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। এবার কোয়ালিফাইং মার্কস, খুব ইম্পর্টেন্ট একটা কোয়ালিফাইং মার্কস। ইচ কোশ্চেন ক্যারিজ 4 মার্কস, এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে প্রত্যেকটি কোশ্চেন ভুলের জন্য। অর্থাৎ রং অ্যান্সার যদি করো, তাহলে 1/4 মানে 1/4 মার্কস কিন্তু কাটা যাবে। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। অর্থাৎ প্রত্যেক ভুল অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং থাকবে, এবং সেই নেগেটিভ মার্কিং এর পরিমাণ হচ্ছে 1/4 মানে 0.25। এই মার্কস কিন্তু ডিডাকশন হবে। এবং কোয়ালিফাইং মার্কস 40% ফর আনরিজার্ভড, 30% ফর ওবিসি, 35% ফর ওবিসি, এবং 30% ফর এসটি এন্ড এসসি। তাহলে 45% মার্কস হচ্ছে কোয়ালিফাইং মার্কস ফর আনরিজার্ভড অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশন,
35 মার্কস হচ্ছে ওবিসি এবং 30% হচ্ছে এসটি এবং এসটির জন্য। যদি কেউ আগেরবার যেটা ঘটনাটা ঘটেছিল ইএসআই এক্সামে কেউই 40% পায়নি, মানে ম্যাথ সেকশনে বা জিআই সেকশন আলাদা করেছিল, কিন্তু ভাগ্য ভালো এখানে সেইরকম ভাবে কিছু জিআইতে কোয়ালিফাই করতেই হবে, ম্যাথে কোয়ালিফাই করতেই হবে এরকম কোনো ক্রাইটেরিয়া এখানে দেয়নি। সুতরাং এটা কিন্তু তোমরা একটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু যেহেতু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে সেহেতু ইউ হ্যাভ টু বি কশাস অ্যাবাউট দ্যাট। এবার সিলেবাস কি কি দেখা যাক। এখানে যা যা দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের আমাদের কোন কোন পোস্টগুলি রয়েছে এখানে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 দুটো একই পোস্ট। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, আর্টস টয়েল ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এমএলটি এবং সিনিয়র টেকনিক্যাল টেকনিশিয়ানস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এইগুলি। তো এগুলির জন্য কি কি সাবজেক্ট পড়তে হবে? ম্যাথ পড়তে হবে, ইংলিশ, হসপিটাল সার্ভিস রিলেটেড, ম্যাথ, ইংলিশ এবং হসপিটাল সার্ভিস রিলেটেড সমস্ত কিছু এখানে পড়তে হবে। এবং মিডিয়াম অফ এক্সাম হবে হিন্দি এবং ইংলিশে। এবার কিছু ক্রাইটেরিয়া দেখে নেওয়া যাক। বিভিন্ন রকম জায়গার বিভিন্ন রকম ক্রাইটেরিয়া। এইমস জেএমএলটি যেটা রয়েছে, অর্থাৎ সব এইমস এর ক্ষেত্রে, আবার এখানে মুশকিলটা হচ্ছে কি, বিভিন্ন রকম এইমস এর বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে। তো এটা একটুখানি দেখে নিতে হবে কোথায় তোমরা এলিজিবল হচ্ছ। যেমন জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেটা আমাদের এইমস বিলাসপুরে বের করেছে, এজ লিমিট হচ্ছে 18 to 27। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইএসআই এর ক্ষেত্রে এজ লিমিট 18 to 27 অথবা 18 to 28 হয়। এবং এর জন্য কি লাগবে? এর জন্য আমাদের লাগবে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, 2 years রেগুলার ডিপ্লোমা, এবং লাগছে আমাদের এটা দিয়েছে বিএমএলটি। জেএমএলটির ক্ষেত্রে ডিএমএলটি অথবা বিএমএলটি লাগবে, কিন্তু যদি ডিএমএলটি হয় তাহলে সেখানে কিন্তু 1 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি অ্যাটাচড উইথ এ হসপিটাল হ্যাভিং মিনিমাম 100 বেড। অর্থাৎ বিলাসপুর এইমস এর যে ভ্যাকেন্সি, যেটা জেএমএলটি এর ভ্যাকেন্সি যেটা বার করেছে, যেটার পে লেভেল হচ্ছে লেভেল 5, পে লেভেল নিয়ে আমি আর পরে আলোচনা করব সেপারেটলি। এখানে বিএমএলটি দরকার অথবা ডিএমএলটি উইথ 1 year experience in a lab which lab is attached to a hospital, a minimum 100 bedded hospital। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নিতে হবে। তারপর এইমস নিউ দিল্লি ক্রাইটেরিয়া সেম যা এইমস বিলাসপুরের ক্রাইটেরিয়া, এইমস নিউ দিল্লির ক্রাইটেরিয়াও এক। ইএসআই ক্রাইটেরিয়া কি? ইএসআই ক্রাইটেরিয়া হচ্ছে এখানে এজ লিমিটটা একটু কম। ইএসআই তে এখানে হচ্ছে এজ লিমিট হচ্ছে 18 to 25 ইয়ার্স, খুব কম। এটা খুব কম, এটা আগে 32 ছিল, এখন কমিয়ে 25 করে দিয়েছে। এটা একটুখানি ডিসঅ্যাডভান্টেজিয়াস যাদের একটু এজ হয়ে গেছে তাদের জন্য। এসসি এসটি যারা রয়েছে তাদের চিন্তা করার কিছু নেই, কারণ তারা অলরেডি 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে। কি কোয়ালিফিকেশন? এখানেও এইচএস সায়েন্স উইথ ডিপ্লোমা or government organization institute or government affiliate institute and desirable qualification bachelor degree BMLT। তো এখানে ডিএমএলটি যদি হও তাহলে সেখানে সবসময় কিন্তু এখানে বলছে 1 year এক্সপিরিয়েন্স লাগবে। ডিএমএলটি হলে 1 year এক্সপিরিয়েন্স, আর যদি কারোর ব্যাচেলার ডিগ্রি থাকে সেখানেও 1 year এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু ডিজায়ারেবল হচ্ছে বিএমএলটি। ডিজায়ারেবল ব্যাপারটা কিরকম? ধরো একজন ডিএমএলটি সে পেলো ধরো কোনো একটা এক্সামে 65, আরেকজন বিএমএলটি সেও 65 পেলো, দুজনই 65 পেয়েছে, তাই হয়ে গেল তো। কিন্তু বিএমএলটি 65 যেটা পেয়েছে সেই কিন্তু সিলেক্টেড হবে, কারণ এখানে ডিজায়ারেবল দেওয়া রয়েছে ব্যাচেলার ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স বা ল্যাবরেটরি টেকনোলজি। এইমস ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্টের জন্য কি কি দেখা যাক। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট অনেক কিছু বেরিয়েছে, আমি জাস্ট ক্রাইটেরিয়া গুলো দেওয়ার জন্য এখানে আমি একটা এইমস কে এক্সাম্পল হিসেবে রেখেছি। এখানেও এজ লিমিট 18 to 27 ইয়ার্স, এসেনশিয়াল হচ্ছে 10+2 সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ডিপ্লোমা
এক্সপিরিয়েন্স হচ্ছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। এইমস ল্যাব টেকনিশিয়ান ক্রাইটেরিয়া, ল্যাব টেকনিশিয়ান এইমস ভোপাল দুটো ক্রাইটেরিয়া আলাদা আলাদা। এইমস ভোপালের ল্যাব টেকনিশিয়ানের ক্রাইটেরিয়া আলাদা, আবার এইমস এইমস বিবিনগরের যে টেকনিশিয়ানের ক্রাইটেরিয়া সেটা কিন্তু আলাদা। এখানে এজ লিমিট দেখো 21 টু 30 ইয়ার্স, এখানে 25 টু 35 ইয়ার্স। এখানে কোয়ালিফিকেশন কি বলছে, 10+2 ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিজায়ারেবল বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। সেম জায়গাতে এইমস বিবিনগরে এখানে কিন্তু ক্রাইটেরিয়া একটু আলাদা, বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্ন ফিল্ড। আর ডিপ্লোমা যদি হয় তাহলে এগুলো পুরনো, এটা হচ্ছে পুরনো ক্রাইটেরিয়া, এগুলো আগের ক্রাইটেরিয়া। কিছু কিছু এইমস এর মুশকিলটা হচ্ছে কি, এইমস বিভিন্ন রকম, এইমস অটোনোমাস বডি, এক একটা এইমস এক এক রকম ক্রাইটেরিয়া ফলো করে। দুটোই কিন্তু একই পোস্ট, এটাও ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট, এটাও ল্যাব টেকনিশিয়ান পোস্ট, কিন্তু এখানে দুটো দেখো ক্রাইটেরিয়া আলাদা। সুতরাং যখন অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় যা যা রিলেভেন্ট কোয়ালিফিকেশন রয়েছে যা আছে সব দিয়ে দেবে। এমন না যে তোমার মানে বিএমএলটি আছে বলে ডিএমএলটি দেবে না, এমন না। তোমার বিএমএলটি, ডিএমএলটি, এমএমএলটি যা থাক, যা এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দিতে হবে। কারণ দেখছো এখানে কিন্তু ডিফারেন্ট দুটো রকম, মানে দুটো ক্রাইটেরিয়া রয়েছে একই পোস্টে। আচ্ছা, এইমস এর মেডিকেল এমএলটি ক্রাইটেরিয়া কি বলছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের ক্রাইটেরিয়া কি বলছে, এইমস নিউ দিল্লিতে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এসেনশিয়াল ব্যাচেলার ডিগ্রি থাকতেই হবে, একদম এসেনশিয়াল মানে থাকতেই হবে, এটা কোনো ডিজায়ারেবল নয়, একদম থাকতেই হবে। 2 years experience, relevant experience in a laboratory attached with hospital having minimum 100 bed। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। একটা সবাইকে আমি একটা একটা কথা বলি, যদি দেখো যে কোনো জব তোমরা পাও, যখন তোমরা জব সার্চ করো বা যখন তোমাদের জবের অফার আসে, চেষ্টা করো সবসময় কোনো একটা হসপিটাল, যেটা 100 বেডেড হসপিটাল, সেই হসপিটালের যে ল্যাব সেখানে অ্যাকচুয়ালি জয়েন করার চেষ্টা করবে। স্যালারি যদি 2-3 হাজার টাকা কমও হয় কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কোনো কোনো জায়গাতে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ল্যাবরেটরি অ্যাটাচড উইথ দ্য হসপিটাল হ্যাভিং মিনিমাম 100 বেড। এই কথাটার জন্য অনেক কোয়ালিফাইড লোকজন কিন্তু, অনেক কোয়ালিফাইড লোকজন, অনেক কোয়ালিফাইড স্টুডেন্ট, অনেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারে না এবং তারা এলিজিবল হয় না। সুতরাং এই জায়গাটা খুব ভালো করে দেখে নিতে হবে। और কি বলছে এক্সপিরিয়েন্সে, 2 ইয়ার 11 এক্সপিরিয়েন্স ইন এনএবিএল অ্যাক্রিডিটেড ল্যাব। তাহলে বিভিন্ন রকম এমসেট, যেটা বললাম আমি, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া। এমসেট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের দেখো এখানে কি কি বলেছে, এজ লিমিট হচ্ছে 25 থেকে 35, বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স or diploma in medical laboratory technology equivalent and 8 year experience in the concerned field। এটা কি বলে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট or ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ল্যাবরেটরি টেকনিশিয়ানস। তো এখানেও কিন্তু দেখো, এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টেও কিন্তু ডিপ্লোমা চাইছে। সুতরাং আমি যেটা বললাম, এইমস এর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে। এইমস টেকনিক্যাল অফিসারের ক্রাইটেরিয়া, এজ নট এক্সিডিং 40 ইয়ার্স অর্থাৎ লেস দ্যান 40 ইয়ার্স। এসটি এসটি ওবিসিটা অ্যাজ পার রুল, তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা এখানে রিল্যাক্সেশন পাবে। যে এখানে পে লেভেল হচ্ছে 7, অনেকটা বেশি, পে লেভেল 6, পে লেভেল 7, এগুলো অনেকটা বেশি স্যালারি। এসেনশিয়াল বিএসসি ইন এমএলটি অ্যান্ড 10 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্ন ফিল্ড। তাহলে এগুলো মোটামুটি ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো দেখে তোমরা ফিল আপ করবে। এবার দেখে নেওয়া যাক ইএসআইসির ভ্যাকেন্সি স্ট্যাটাস কি কি রয়েছে। তোমাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি রয়েছে। তাহলে দেখো টোটাল 19টা ইএসআই এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমি এখানে এগুলোকে সেপারেট করেছি। অন্ধ্রপ্রদেশে 5টা, আসামে 2টো, বিহারে 29টা, চণ্ডীগড়ে 2টো, ছত্তিশগড়ে 20টা, দিল্লি এনআরসিতে 29, গুজরাটে 9টা, কর্ণাটকে 13টা, কেরালায় 1টা, মধ্যপ্রদেশে 7টা, মহারাষ্ট্রে 17টা, ওড়িশাতে 6টা, পাঞ্জাবে 8টা, রাজস্থানে 49টা, তামিলনাড়ুতে 22টা, তেলেঙ্গানায় 16টা, উত্তরপ্রদেশে 12টা, উত্তরাখণ্ডে 9টা এবং ওয়েস্ট বেঙ্গলে 9টা। তাহলে সব থেকে বেশি যে ভ্যাকেন্সি, সেটা ভ্যাকেন্সি কোথায় বেরিয়েছে, বিহারে বেরিয়েছে আর দিল্লি এনআরসি, এখানে 29টা ভ্যাকেন্সি। এবং রাজস্থানে সব থেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে ইএসআই তে, রাজস্থানে, দ্যাট ইজ 49। আর টোটাল যে জেএমএলটি এর ভ্যাকেন্সি, এখানে একটাই পোস্টে ইএসআই একটাই পোস্টের ভ্যাকেন্সি বার করেছে, যেটাকে বলা হচ্ছে জেএমএলটি, এবং টোটাল জেএমএলটি ভ্যাকেন্সি হলো 258টা। এবার এএমসি ভ্যাকেন্সি স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে। জেএমএলটি ভ্যাকেন্সি বেরিয়েছে, এমএলটি ভ্যাকেন্সি বেরিয়েছে, কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে
সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। এখানে ল্যাব অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 এর ভ্যাকেন্সি রয়েছে, ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সিস রয়েছে। এগুলো সব কোথায় বেরিয়েছে? সব এইমসে। এবং আলটিমেটলি এইমসে টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, সমস্ত কিছু নিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 325, অর্থাৎ 325টি ভ্যাকেন্সি বেরিয়েছে। সময় খুব কম, সময় ভীষণ কম, তোমরা সবাই জানো। যদি ফেব্রুয়ারি 26 থেকে 28-এর মধ্যে পরীক্ষা হয় তাহলে হাতে খুব একটা বেশি সময় নেই, 2 মাসও নেই। তাহলে কিভাবে পড়তে হবে? যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের সেভাবে আর কিছু বলার নেই, কিন্তু যারা 1 মাস 2 মাস হয়েছে বা যারা একদম লেমেন, যারা কিছুই জানো না এইসব ব্যাপারে, তাহলে কি করবে? তাদের জন্য কিছু স্টাডি স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি। যেহেতু 2 মাস কম সময়, সেহেতু দিনরাত এক করে পড়তে হবে, কারণ সময় হাতে বেশি নেই। আমি সাধারণত বলি যে দিনরাত এক করে পড়ার দরকার নেই, কারণ কম্পিটিটিভ এক্সামের সিলেবাস হিউজ সিলেবাস, কিন্তু এক্ষেত্রে পড়তে হবে যেহেতু যারা নতুন রয়েছে তারা কিছুই যেহেতু জানো না, সেহেতু তারা চেষ্টা করো। সবাইকেই বলবো চেষ্টা করো, চেষ্টার কোনো অল্টারনেটিভ ওয়ে হয় না। চেষ্টা করো, হলে হবে, না হলে বেটার লাক নেক্সট টাইম, কোনো প্রবলেম নেই। তাহলে এই বইগুলো মোটামুটি কিনতে পারো। ম্যাথের জন্য নিমেষ অঙ্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, সমস্ত পারচেস লিঙ্ক এখানে তোমরা পেয়ে যাবে। জিকের জন্য জেনারেল নলেজ, যেটা লুসেন্ট জিকে। রিজনিং এর জন্য আরিয়ান্তের রিজনিং এর বই, খুব ভালো একটা বই। এবং যারা সাবজেক্টের একটা রেফারেন্স বই রাখতে চাইছো, অর্থাৎ যেখানে আমাদের সব থেকে বেশি মার্কস 75 মার্কস, তার জন্য এই বইটি ভীষণ ইম্পর্টেন্ট। এমসিকিউ ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। প্রত্যেকটার এখানে পারচেস লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ইউটিউবে, আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা বইয়ের পারচেস লিঙ্ক দিয়ে দেবো। এখানে কিছু বেস্ট ম্যাগাজিন এবং নিউজ পেপারের নাম আমি বলে দিয়েছি। সময় কম, সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এগুলোর জন্য তোমরা এই ম্যাগাজিনটা ফলো করতে পারো। এটা অ্যাচিভার্স, খুব ভালো একটা ম্যাগাজিন। এবং অবশ্যই এমপ্লয়মেন্ট নিউজ, এখান থেকে তোমরা খুব ভালো ইনফরমেশন পেয়ে যাবে। এবং অবশ্যই আমাদের প্র্যাকটিস সেট এবং মক টেস্টের উপর ফোকাস করতে হবে, যেটা তোমাদের প্রোভাইড করছে ওয়ান অ্যান্ড অনলি অ্যালাইড হেলথ এডুকেয়ার। অ্যালাইড হেলথ এডুকেয়ার বিগত 3 থেকে 4 বছর বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তারা কোচিং দিয়ে আসছে। এবং এই ইনস্টিটিউট থেকে প্রিভিয়াস ইয়ারে প্রায় 18 থেকে 20 জন বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউটে তারা এখন কর্মরত। সেকেন্ড হচ্ছে, এখন যদি কেউ বই কিনতে না পারো, তাহলে খুব ভালো ভালো সাইট আছে, বিভিন্ন রকম সাইট আছে। তো আমি যেগুলো ফলো করি অ্যাকচুয়ালি, বেস্ট সাইট ফর জিকে, এই সাইটটা ফলো করতে পারো। এগুলো সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেস্ট সাইট ফর জিআই, মানে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। লাস্টলি, আমরা কালকে থেকেই এমসিআরই স্পেশাল ব্যাচ শুরু করছি। এখানে রোজ এমসিকিউ বেস, যেহেতু সময় কম, সেহেতু সাবজেক্ট ওয়াইজ পড়ানো, এখন যদি পড়াতে শুরু করাই আমি, তাহলে সিলেবাস শেষ করা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আমরা এখানে রোজ এমসিকিউ ক্লাস করাবো। পরীক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় সিলেবাস কমপ্লিট করা হবে এমসিকিউর মাধ্যমে। কিছু স্পেশাল নোট দেওয়া হবে, যে নোটগুলো তোমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। সমস্ত রকম গাইডেন্স পরীক্ষা পর্যন্ত দেওয়া হবে, এবং হোয়াটসঅ্যাপে তোমরা 24/7 আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের যে লাস্ট ব্যাচ, সেখানে বহুজন আমাদের ব্যাচ থেকে কোচিং নিয়ে তারা বিভিন্ন ইনস্টিটিউটে রয়েছে। আর কন্ট্যাক্ট, তোমরা দীপক স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং আমাদের ব্যাচ কিন্তু কালকে থেকেই শুরু হচ্ছে, এবং আমরা সমস্ত সাবজেক্ট, আমরা চেষ্টা করছি যে সমস্ত টপিকগুলি, মানে আমাদের সাবজেক্টে যে সমস্ত টপিকগুলি রয়েছে, সেই টপিকগুলি 100% কভার করব, এবং সেগুলি এমসিকিউর মাধ্যমে করব। এবং যেই এমসিকিউ গুলো এএইচি থেকে করানো হবে, মানে অ্যালাইড হেলথ এডুকেয়ার থেকে করানো হবে, আমরা এটুকু বলতে পারি, সেগুলো যদি তোমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু একটা খুব ভালো র্যাঙ্ক
করতে পারো, যেরকম আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা করেছিল। তাহলে আজকে আমি তোমাদের এই আলোচনাটা করলাম। এখানে তোমরা সমস্ত রকম ফেসিলিটি, যেটা এমসিকিউ ফেসিলিটি, নোট ফেসিলিটি, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। তাহলে সবাইকে গুড নাইট।